আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে রাষ্ট্রদূত আসলেন ব্রেন্ট ক্রিস্টেনসন। ক্রিস্টেনসন বাংলাদেশে আসার পূর্বেই তার যেই বক্তব্য বিবৃতি ছিল বা তার যেই শুনানি ছিল তাদের সিনেটের সেখানে বা নিয়োগের পূর্বে সেখানে আমরা যেটা শুনেছি ব্রেন্ট ক্রিস্টেনসন একজন চীন বিরোধী একজন ব্যক্তি। চীনের যে প্রভাব বাংলাদেশে রয়েছে সেই প্রভাব ঠেকাবেন তিনি, এরকম প্রতিশ্রুতি নিয়ে তিনি আসছেন। এখন তিনি বাংলাদেশে আসছেন অলরেডি 13 থেকে 14 দিন হয়ে গেছে। এখন এই 13-14 দিনের ভিতরে তার প্রথম সংবাদ সম্মেলন আমরা দেখলাম গত 21শে জানুয়ারি 2026। এই 21শে জানুয়ারি 2026 তার যে সংবাদ সম্মেলন সেখানে এসে এই সংবাদ সম্মেলনে তিনি যে বাজিমাত করেছেন, যেই তার যেই যুক্তরাষ্ট্র থেকে নির্ধারিত তার যেই লক্ষ্য চীন বিরোধী, সেই লক্ষ্যের যে তিনি প্রথম যে ডিলটা মেরেছেন, এতে বাংলাদেশ এবং চীন এবং যুক্তরাষ্ট্রের যেই বাংলাদেশ নিয়ে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে আগুন ধরে গেছে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন বর্তমানে উদীয়মান যেই পরাশক্তি সেটা চীন। অর্থনৈতিকভাবে চীন যুক্তরাষ্ট্রের প্রায় কাছাকাছি এবং সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছাকাছি, কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে বা যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাচ্ছে, যেটা আমরা দেখেছি। এখন যুক্তরাষ্ট্র যে করাই হোক, যেভাবে হোক, ছলে বলে কলে কৌশলে শক্তি প্রয়োগ করে এই চীনকে ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠছে। সেটা আপনি আমি আমরা সবাই জানি, এমনকি বিশ্বের সবাই জানে। এখন এই প্রেক্ষাপটে চীন এবং বাংলাদেশের যে সম্পর্ক গভীর হচ্ছে সেটা আমরা দেখেছি। আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার চীনের সাথে যেরকম বন্ধুত্ব রেখেছে, ভারতের সাথেও এরকম বন্ধুত্ব রেখেছে, যুক্তরাষ্ট্রের সাথেও এরকম বন্ধুত্ব রেখেছে, অর্থাৎ রাশিয়ার সাথেও এরকম বন্ধুত্ব রেখেছে। এখানে চারটা পক্ষের সাথে সমানভাবে ব্যালেন্স রেখে আওয়ামী লীগ সরকার তার রাষ্ট্র পরিচালনার যেই নীতি সেটা ঠিক রেখেছে। এখন আওয়ামী লীগ সরকার কখনোই একটা রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়েনি, আরেকটা রাষ্ট্রকে অতিরিক্ত সুযোগ দেয়নি। এই কারণে কোনো রাষ্ট্রই এই যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারেনি। সবাই আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক রেখেছে, এটা আমরা দেখেছি। এখন এই বন্ধুসুলভ সম্পর্কটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে সেভাবে ব্যালেন্স করতে পারেনি। তারা হয় চীনের দিকে বেশি ঝুঁকেছে, ভারতকে সেখান থেকে সরিয়ে নিয়েছে, অথবা যুক্তরাষ্ট্রের দিকে বেশি সরিয়েছে, ঝুঁকেছে, রাশিয়াকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এরকম ঘটনা ঘটেছে, অর্থাৎ এক পেশের দিকে ঝুঁকে যাওয়ার দেখছি। এখন এই যে রাষ্ট্র এক পেশের দিকে ঝুঁকে গেলে সেটা আসলে রাষ্ট্রের জন্য খারাপ হয়, কেননা সবার সাথে এখানে মিলেমিশে থাকাটাই বা সবার সাথে এখানে কৌশলগতভাবে সম্পর্ক রাখাটাই আসলে মুখ্য উদ্দেশ্য বা এখানে মুখ্য বিষয় হয়। কেননা এখানে বর্তমান যেই আধুনিক বিশ্বে সবার সাথে সম্পর্ক রক্ষা করতে হয়। আপনি চীনের সাথে শুধু সম্পর্ক রক্ষা করবেন, যুক্তরাষ্ট্রকে ছেড়ে দেবেন, সেটা হবে না। আপনি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করবেন, রাশিয়াকে ছেড়ে দেবেন, সেটা হবে না। এভাবে হয় না, এভাবে কেউ চলতে পারে না। তাই আপনাকে আধুনিক বিশ্বে রাষ্ট্র চালাইতে হলে বা রাষ্ট্র টিকে থাকতে হলে যেরকম যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক দরকার, সেরকম চীনের সাথেও সম্পর্ক দরকার, সেরকম রাশিয়ার সাথেও সম্পর্ক দরকার এবং অন্যান্যদের সাথেও সম্পর্ক দরকার। এখন বাংলাদেশের যে সামরিক খাতের দিকে আসেন, বাংলাদেশের সামরিক খাতের দিকে যদি তাকান, এই ক্ষেত্রে দেখা যায় আমাদের অস্ত্রশস্ত্র অধিকাংশগুলো এবং গোলাবারুদ এগুলো চীনের থেকেই বেশি আসে। এখন চীনের থেকে এই সমস্ত অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ বা এই সামরিক সরঞ্জামাদি ক্রয় করা হয়, এই বিষয়ে আসলে বাংলাদেশের সরকারের সবসময় একটা ভাষ্য থাকে যে চীনের জিনিসের দাম কম, এই জন্য আমরা চীন থেকে ক্রয় করি। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, তিনি যখন এর একটা কথা বলেছিলেন সাংবাদিক সম্মেলনে, যে আমাদেরকে যারা টাকা দেবে আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করি, বা যাদের জিনিসের দাম কম আমরা তাদের থেকে ওটা কিনি, এরকম কথা কিন্তু তিনি বলেছিলেন। এখন এই যে যুক্তরাষ্ট্রের থেকে আমরা এই যে সামরিক অস্ত্রশস্ত্র বা সামরিক সরঞ্জামাদি কিনতে পারি না, এই জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রশস্ত্রের দাম বেশি, এটা আমরা জানি। তবে এই সমস্যার সমাধান করতে এই যে ব্রেন্ট ক্রিস্টেনসন সাম্প্রতিক সময়ে যেই ফর্মুলা দিয়েছেন 21শে জানুয়ারি 2026, সেখানে সংবাদ সম্মেলনে তিনি যেটা বলেছেন যে আসলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চায় না যে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাক বা চীনের সাথে এরকম সম্পর্ক রাখুক। বিশেষ করে তিস্তা প্রকল্পের কথাও উল্লেখ করেছে। এখানে মার্কিন যিনি রাষ্ট্রদূত রয়েছেন তার যেই ভাষ্য, সে ভাষ্য অনুযায়ী বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সামরিক যেই
সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী, এই সামরিক বাহিনীর ভিতরে যেই সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদেরকে যেভাবে প্রশিক্ষণ দেয়, যেভাবে তারা যৌথ মহড়া করে, সব কিছু মিলে উভয়ের সম্পর্কই খুবই ভালো এবং চমৎকার। এবং এই চমৎকার সম্পর্কের রক্ষা করতে যুক্তরাষ্ট্র থেকে চায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ অস্ত্রশস্ত্র বা সামরিক সরঞ্জামাদি ক্রয় করুক, এটা চায়। কিন্তু ওই যে বাংলাদেশের সবসময় যেটা চায় যে যাদের অস্ত্রের দাম কম সেখান থেকে আনবো, এরকম কথা বাংলাদেশ সবসময় বলতো। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে এই যে মার্কিন রাষ্ট্রদূত যে কথা বলেছেন, তিনি যেটা বলেছেন যে আসলে এই যে সামরিক সরঞ্জামাদির দাম কম, এটা দেখি চীনে থেকে যে অস্ত্র বাংলাদেশ আমদানি করে সেটা ব্যবস্থা যুক্তরাষ্ট্র করে দেবে। কীভাবে করবে? যুক্তরাষ্ট্রের যে সমস্ত বন্ধুরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের যে সমস্ত মিত্র রয়েছে, ওই সমস্ত মিত্ররা যারা সামরিক সরঞ্জামাদি বিক্রয় করে, ওই সমস্ত মিত্র রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র দেখায় দেবে তুমি আমার ওই মিত্রর কাছ থেকে অস্ত্র কিনো, এইভাবে। এখন বাংলাদেশ, আমরা 5ই আগস্টের পরে যে বাংলাদেশ দেখতেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে, সে বাংলাদেশ আসলে ব্যালেন্স ঠিক রেখে চলতে পারেনি, এটা আমরা দেখেছি। ভারতের সাথে সম্পর্ক একদম তলানিতে, সেটা আমরা দেখেছি। অন্য অন্য দেশের সাথেও সম্পর্ক ততটা ভালো নয়, সেটাও আমরা শুনতে পাচ্ছি। একমাত্র পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক, সেটা আমরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দেখেছি। ক্রিকেট খেলায় যেখানে 14 ভোট আমাদের বিপক্ষে পড়েছে, অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে, সেখানে একটা মাত্র ভোট পাকিস্তান সেটা আমাদেরকে দিয়েছে। এটা হয় পাকিস্তান আমাদেরকে ভিক্ষা দিয়েছে বা অনুগ্রহ করছে, এটা বলা যায়। যেখানে জিম্বাবুয়ের মতো দল আমাদেরকে বা জিম্বাবুয়ের মতো দেশ আমাদেরকে ভোট দেয়নি, সেখানে সামরিক ক্ষেত্রে আমরা কার কাছে যাব সেটা এখন যুক্তরাষ্ট্র ঠিক করে দেবে। এটাকে আপনি কিভাবে দেখেন দর্শক, সেটা আপনি হয়তো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এখন বাংলাদেশ এই যে অস্ত্র কিনবে, এটা আমরা শুনেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে চীনের তৈরি জেড-70 যে যুদ্ধ বিমান রয়েছে, সেই যুদ্ধ বিমান পাকিস্তানের কাছ থেকে ক্রয় করবে, এরকম কথা শুনেছি। এখন এই অস্ত্র চীনের অস্ত্র পাকিস্তান আর চীন যৌথ উদ্যোগে তৈরি করে এটা ক্রয় করবে। এখন এই ক্রয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু এখন বাধা হয়ে দাঁড়াবে। কেননা আপনারা জানেন বাংলাদেশ প্রায় $500 কোটি মার্কিন ডলারের একটা যেই ড্রোন তৈরির কারখানা তৈরি করতে চেয়েছিল চীনের সাথে যৌথ উদ্যোগে। এখন সেই বিষয়টা যুক্তরাষ্ট্র সরাসরি এখানে হস্তক্ষেপ করতেছে, এটা যাতে করা না হয় এই বিষয়ে বলতেছে। এখন যে যুক্তরাষ্ট্র তাদের যে আপনার মিত্র আছে, মিত্র দেশগুলো থেকে অস্ত্র ক্রয় করতে বলবে। এখন আপনারা জানেন আমরা যখন এই যে ফ্রান্সের তৈরি বিভিন্ন সাধারণত যাত্রী পরিবহন যে বিমান, এয়ারবাস মনে হয়, হ্যাঁ, এয়ারবাস ক্রয় করতে চেয়েছিলাম, ফ্রান্স বা ইউরোপের দেশগুলো তৈরি করে সম্ভবত এই এয়ারবাস তৈরি কিনতে চেয়েছিলাম, তখন কিন্তু যুক্তরাষ্ট্র তাদের বোয়িং কিনতে বলেছিলেন। এখন আমরা যুদ্ধ বিমান কিনতে চাচ্ছি, সেটা এখন ইউরোপের তাদের মিত্রদের কাছ থেকে কিনতে বলবে, এটা আমার কাছে মনে হয় না। এখানে তারা হয়তো দেখা দিবে ভারতের ক্ষেত্রে ভারতের কাছ থেকে ক্রয় করো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাংলাদেশের যতই ভারত বিরোধিতা থাকুক, যতই যা কিছু থাকুক না কেন, ঘুরে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চক্র রয়েছে, সেই চক্র বাংলাদেশকে ঘুরে ফিরে ভারতের দরবারে বা দিল্লির দরবারে নিয়ে ফালাবে। এটা তাদের কর্মকাণ্ডে বোঝা যায়। এখন হয়তো আমার এই কথাটা আমি যখন বলছি, আপনি হয়তো সঙ্গে এই ভিডিও দেখলে কেমন দূরে বেড়া কী কস, এটা তো কোনো কথা হইতে পারে না, আমরা ভারতের গোলামি করবো না ইত্যাদি ইত্যাদি, আমরা ক্রিকেট খেলতে ভারতে যাইনি, আমরা দেখাই দিছি। এখন হয়তো আমার কথাটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়। আমি যেটা বলতেছি এটা আমার নিজস্ব ব্যক্তিগত বিষয়, আমার নিজস্ব যে গবেষণা বা চিন্তাশক্তি যেটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি, আমি ওইরকম বলতেছি। এখন হয় এটা আপনি মানতে পারেন, নাও মানতে পারেন, শুনতে পারেন, নাও শুনতে পারেন, সেটা আপনার নিজস্ব বিষয়। এখন বাংলাদেশ যতই ভারত বিরোধিতা করুক বা ভারত থেকে সরে যেতে চাক বা যেভাবে অন্যকে কেউ বন্ধু বানাইতে চাক না কেন, ঘুরে ফিরে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কুলে করে নিয়ে সে ভারতের দরবারে ফেলে দিবে, এটাই বোঝা যায়। যাই হোক, সেটা হয়তো সময় বলা যাবে। তবে এই যে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছেন ব্র্যান্ট ক্রিস্টিয়ানসন, তার সংবাদ সম্মেলনের তার সংবাদ সম্মেলনের পরক্ষণে কিন্তু চীনের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি এটা নিয়ে তেলেবেগুনে জ্বলে গেলেন। তিনি যেই কথা বললেন যে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক, এই সম্পর্ক তৃতীয় কোনো পক্ষ এখানে নির্ধারণ করে দিতে পারে না বা দিবে না।
একটা বাংলাদেশ এবং চীনের জনগণ বা বাংলাদেশ এবং চীনের যারা প্রতিনিধি রয়েছেন তারা এটা নির্ধারণ করবে। অর্থাৎ এখানে বলা যায় যে বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে অলরেডি খেলা জমে গেছে। এখন এই খেলা জমতে গিয়ে বাংলাদেশ কি আসলে বুলেট পাঠা হবে, নাকি বাংলাদেশ আসলে স্বাভাবিকভাবেই চলবে? কেননা এজেন্ট ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে যিনি আসার পরে তিনি সবচেয়ে প্রথম যিনি এই যে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র সম্ভবত তার যেই মানে কার্যক্রমের জন্য যেই আপনার কাগজপত্র জমা দেয়, সেই কাগজপত্র জমা দিয়েছেন 15ই আপনার জানুয়ারি। 15ই জানুয়ারিতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার পরে তিনি কিন্তু এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন। তারপরে তিনি আপনার 25 তারিখে, অর্থাৎ আজকে 25 তারিখে তার দেখা করার কথা ছিল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে। এখানে এর ভিতরে তিনি একটা কাজ করেছেন, অন্তর্বর্তী সরকারের যিনি এই যে খলিলুর রহমান, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা জনাব খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এখন এই খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করে তিনি হয়তো সেখানে বার্তা দিয়েছেন যে তোমরা যে কাজগুলো করতেছো সেটা সঠিক না, তোমরা এখান থেকে অস্ত্র ক্রয় করতে পারবা না বা পারো না, বা তিস্তা প্রকল্প এখান থেকে তোমরা সরে যাও, ড্রোন তৈরির কারখানা এখান থেকে তোমরা সরায় নাও, চীনের সাথে তোমরা যেই বড় ধরনের একটা ড্রোন তৈরির কারখানা করতে চাচ্ছ সেটা থেকে সরে আসো, এরকম বার্তা দিয়েছে। এখন বাংলাদেশ সরকার হয়তো সেখান থেকে সরে আসতে হবে, কেননা আমরা জানি এই যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের বোজন ফ্রেন্ড হিসাবে আমরা পরিচিত জানতাম, কিন্তু সেই বোজন ফ্রেন্ড এখন তাকে বড় রকমের চাপ দিচ্ছে, যেটা তিনি সহ্য করতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। তাই এখন আমরা দেখব যে আসলে এই যে যুক্তরাষ্ট্রের যে চাপ, এই চাপ উপেক্ষা করে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তারা এই যে চীনের সাথে সম্পর্কটা স্বাভাবিক রাখবে, কন্টিনিউ করবে, নাকি চীনকে তারা সরিয়ে দিবে, সেটি এখন দেখার বিষয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।